আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হবেন। তা বর্তমান গোল্ড মেডেলিস্ট সরকার খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছে। আজ থেকে মনে রাখবেন, বিএনপির সমস্যা ইস্তেহার না, বিএনপির সমস্যা তারা এখনো রাষ্ট্র শেখে নাই, তারা রাষ্ট্র বোঝে নাই, রাষ্ট্র কেমনে চলে কেমনে চালাইতে হয় সেটা জানে না। তারা নির্বাচনে শুধু অংশ নেয়। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সেই দিন আমরা বাংলাদেশের জনগণকে আবার বিজয়ী করব। ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এক যুগান্তকারী ভূমিকা পালন করতে যাচ্ছে। দেখেন, ডক্টর ইউনূসের হাজারটা সমালোচনা আমি করে অনেকগুলো ভিডিও করছি, তবে মাঝে মাঝে ওনার কিছু সিদ্ধান্ত আমি এগুলাকে মন থেকে সাপোর্ট করি। আমি চাই এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হোক, যদিও তার সরকারের আর খুব বেশি সময় নাই। ঠিক শেষ মুহূর্তে এসে একদম 18 মাসের মধ্যে এই কাজটা করে গেছেন। স্যালুট। বন্ধুরা, 71 সালের পরে 1956 বছরে এই প্রথম গাটস নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভারতীয় কলোনাইজেশন মাইন্ডসেটের মুখোশ উন্মোচন করে সারা বিশ্বে ভারতীয় আধিপত্যবাদকে কিক আউট করার জন্য বাংলাদেশ যে ক্যাম্পেইন শুরু করেছে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেটা। দর্শক, চলুন আপনাদের সঙ্গে একটা হাসির ঘটনা শেয়ার করি। এই খবরটা জানলে, পড়লে, শুনলে আপনারও হো হো করে হাসতে ইচ্ছা করবে। অবশেষে কিন্তু বিএনপির মির্জা আব্বাসের লোকজন এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করে এবার বিএনপির মির্জা আব্বাস সে হাতে নাতে ধরা পড়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ক্ষমতা আসার আগেই বিএনপি ব্যর্থ। কি ঘটেছে দেখেন। আওয়ামী লীগের যে পর্যায়ে যেতে লেগেছে 17 বছর, বিএনপির ওই পর্যায়ে যেতে লেগেছে 17 মাস। এটা আরো কঠিন ব্যাপার। ঠিক কাউন্টার হাতিয়ার, ওই যে মিসাইল মারবে নাকি আবার এন্টি মিসাইল মারে, ঠিক ওরকম ব্যাপার। ওই কাউন্টার হাতিয়ার এখন শাবাশ বাগের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের তাজা খবর, নতুন গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা ভয়ঙ্কর তথ্যগুলো জানতে পারবেন। ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম থেকে গেস করে ফেলেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন দিকে ইঙ্গিত করবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, সাথেই থাকবেন। বেশি কথা না বলে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো, তার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এরকম লাইভ দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। ডক্টর ইউনূসের হাজারটা সমালোচনা আমি করে অনেকগুলো ভিডিও করছি, তবে মাঝে মাঝে ওনার কিছু সিদ্ধান্ত আমি এগুলাকে মন থেকে সাপোর্ট করি। আমি চাই এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হোক, যদিও তার সরকারের আর খুব বেশি সময় নাই। ঠিক শেষ মুহূর্তে এসে একদম 18 মাসের মধ্যে এর আগে আর 2-1টা করছেন, এই কাজটা করে গেছেন। স্যালুট। আমি মনে করি আগামীতে যারাই ক্ষমতায় আসবেন এই প্রজেক্ট যেন বন্ধ না হয়। ভাবা যায় যে বাংলাদেশে সমরাস্ত্র অর্থাৎ আগ্নেয়াস্ত্র, বিশেষ করে যেগুলা আর্মিতে ব্যবহৃত হয়, সেই সমরাস্ত্র কারখানা তৈরির উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার। শুধুমাত্র আমাদের জন্য নয়, এটা যেন বিদেশেও রপ্তানি করা যায় সেই ধরনের একটা বিশাল প্রকল্প হাতে নিয়েছে, এবং এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণ এবং সক্ষমতা বাড়াতে এই সমরাস্ত্র তৈরির কারখানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকালকে বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সুখবরের কথা তুলে ধরেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। গত 18 মাসে বাংলাদেশে বিনিয়োগের পুরাটাই 12টা বাজা দিছে আশিক ভাই। তারা কোনো কিছুই পারে নাই, একদম জিরোতে ফালাই দিছে বাংলাদেশের বিনিয়োগ। এটা তো দেখছেনি। কিন্তু বিপরীতে এই সিদ্ধান্তটা ভালো, যেটা সমালোচনার এটা আমরা করবোই, বা যেটা প্রশংসার এটাও করব। এখন কোথায় হবে? চট্টগ্রামে। আচ্ছা, কার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে আছে বলেন তো? চট্টগ্রামের মিরসরাইয়ে হতে যাচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির আপনার উদ্যোগে এই কারখানাটা। ওই এলাকার মানুষের জন্য সুসংবাদ। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরির বিষয়টি বিডার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে আশিক চৌধুরী বলছেন, সামরিক এবং প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসাবে গড়ে তুলতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপন করা হবে। আপনারা অনেকে জানেন যে পৃথিবীর অনেক দেশ সমরাস্ত্র প্রদর্শনী শো করে। সারা পৃথিবী থেকে বিভিন্ন রাষ্ট্র সামরিক ডিপার্টমেন্টের লোকেরা যায়, তারপর সেখান থেকে যে মেশিনারিজটা দামে কম মানে ভালো এরকম টাইপের যা আছে এগুলা কিন্তু কিনে, কারণ আমরা তো বাহির থেকে আপনার আমদানি করতেছি কন্টিনিউ। সো যদি আমাদের দেশের চাহিদা, বুলেট, বারো, ছোটখাটো অনেক জিনিস, গাড়ির বিভিন্ন অ্যাক্টিভিটিস, আমি জানি না মানে কি লাগে, একটা পিস্তল বা সামরিক যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের খরচটাও কমবে, আর নিজেদের টাকা নিজেদের কাছে রইলো, এমনকি 2-4টা কিছু বিক্রি করে যদি 2টা পয়সা আসে তাহলে রইলো। এটা হচ্ছে প্রযুক্তির জন্য খুবই জরুরি। আস্তে আস্তে হয়তো আমরা কোনো একদিন যুদ্ধ বিমান তৈরি করবো, এখন কিনতেছি, সমস্যা নাই। বাট আমি স্বপ্নবাজ মানুষ, আমি মনে করি এগুলো বাংলাদেশে হওয়া উচিত। বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বডির একটা অনুষ্ঠান হয়, সেখানে সভাপতিত্ব করেছেন ডক্টর ইউনূস। সবার সিদ্ধান্ত জানাতেই বিকেলে আশিক চৌধুরী আপনার প্রেসের সামনাসামনি হন। সমরাস্ত্র কারখানা
স্থাপনের যুক্তি হিসাবে, বা যুক্তি লাগতো না, বানান। তারপরে তিনি বলছেন, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিরক্ষা শিল্পে নিজস্ব উৎপাদন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখা গেছে হাইটেক অস্ত্রের চেয়ে আপনার গোলা বারুদ এবং মৌলিক সরঞ্জামের সংকটই বড় সমস্যা। ঠিক রাশিয়াতে যেটা হয়েছে, গোলা বারুদ সংকট তৈরি হয়, বুলেট সংকট তৈরি হয়। সমরাস্ত্র তৈরির কারখানাটি হবে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দকৃত জায়গায়। অর্থাৎ বাংলাদেশে কিছু জায়গা আছে যেগুলো ভারতের অর্থনৈতিক জোনের জন্য দেওয়া, হয়তো ভারতেও আমাদের জন্য আছে, আমি জানি না, তো সেই জায়গায় এটা করা হবে। আর ইন্ডিয়ান ইকোনমিক জোন প্রতিষ্ঠায় 800 একর জমি বরাদ্দ রাখা হয়েছিল। সেই ইকোনমিক জোন প্রকল্পটি বাতিল হওয়ায় এই 800 একর জায়গায় ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনটা তৈরি করা হবে। বাংলাদেশ হাইটেক আপনার অস্ত্র তৈরি করবে না, যুদ্ধক্ষেত্র বা অন্যান্য প্রয়োজনে হাইটেক অস্ত্র বা যুদ্ধ বিমানের সংকটের চেয়ে ঘাটতি দেখাচ্ছে গুলি এবং ট্যাঙ্কের এক্সেলের মতন যন্ত্রাংশের। বাংলাদেশ সেনাবাহিনী তাদের চাহিদা অনুযায়ী এই ধরনের অস্ত্র তৈরি করবে। চুক্তি সম্পন্ন হওয়ার পর বিস্তারিত আরো আমরা জানতে পারবো। এটা শুধু রপ্তানিগত বিষয় না, তিনি অনেক কথা বলছেন, আমি এটাকে মন থেকে সাপোর্ট করলাম। আমি চাই বাংলাদেশ প্রতিরক্ষা খাতে যথেষ্ট শক্তিশালী হোক, কারণ আগামী বিশ্বে আপনাকে ঘাড় উঁচু করে, মাথার উঁচু করে দাঁড়াইতে এর কোনো বিকল্প নেই। এটা বাস্তবায়িত হোক। জোর যার মুল্লুক তার, এরকম কিছু না। এরকম কিছু ভাবলে আমার মনে হয় ভুল করবেন। আর এই ভুলটা সবচেয়ে আগে প্রমাণ হবে কোথায় জানেন? ঢাকা 8 আসনে, এই পাটোয়ারি যেখানে দাঁড়াইছে ওই আসনে। কারণ পাটোয়ারি কিন্তু খেইবা গেছে। আর পাটোয়ারিকে আপনারা কি ভাবেন? উনি একা? না না না, উনি একা না। উনার দায়িত্ব নিছে জামাতে ইসলাম, উনার দায়িত্ব নিছে 10 দল, উনার দায়িত্ব নিছে ছাত্র শিবির। এখানে সাদিক কাইয়ুম দাঁড়াবার কথা ছিল না, এমন কথা উঠে নাই। শহীদ হাদির শাহাদাতের পর এরকম কথা তো উঠছিল। তারপরে কে আসলো? শহীদ হাদির বদলে আসছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এটুক মনে রাখলেই হবে। খুব সহজ অঙ্ক মনে করেন না। এই পচা ডিম, পচা পানি, রাস্তাঘাটে বেজ্জতি কইরা খামাখা নিজেদেরকে আর ছোট করেন না, আর ছোট করেন না। আপনাদের রাজনীতির কথা আপনারা বলেন, হ্যাঁ আপনারা বলতে পারেন ওই তো আগে আঙ্গুলি করে, ওই তো খালি চাঁদাবাজ চাঁদাবাজ কয়। আরে ভাই, চাঁদাবাজ তো কয় চাঁদাবাজদের, ওইটা আপনি গায়ে মাখেন কেন? ওইটা উত্তর দিলেই তো মনে হয় আপনি চাঁদাবাজ, এটা মনে হয় না। ওইটা উত্তর দিবেন কেন? আমার মনে হয় চাঁদাবাজ বলার অধিকার সবাই আছে। আর গতকালকে ভিডিওতে আমি বলছি না, চাঁদাবাজ কথাটা এমন জায়গায় চলে গেছে, এটা নিয়ে ভাই মারার হয়ে যেতে পারে, ওই সাথে দেখবেন, হ্যাঁ খুনাখুনি হয়ে যেতে পারে এই চাঁদাবাজ কথা কইয়া। হয়তো কেউ বইলা ভালো চাঁদাবাজ, দেখা গেল ওই লোকটা ওইখানে শেষ। এরকম ঘটনাও ঘটতে পারে, অসম্ভব কিছু না। কারণ কি জানেন? এই চাঁদাবাজ কথাটা এখন হাতিয়ার। যেভাবে রাজাকারটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছিল না, ঠিক কাউন্টার হাতিয়ার। ওই যে মিসাইল মারলে নাকি আবার এন্টি মিসাইল মারে, ঠিক ওরকম ব্যাপার। ওই কাউন্টার হাতিয়ার এখন চাঁদাবাজ, যার জন্য চারিদিকে চাঁদাবাজ কথাটা ছড়ায় যাইতেছে। আরো সামনে ছড়াবে, শুধু ছড়াবে না ভাই, গত 1.5 বছরের অনেক ইতিহাস সামনে চলে আসবে। আমরা এই মোবাইলেই দেখতে পাবো। এই মোবাইলে দেখাই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো কাকে ভোট দিব, কাকে ভোট দিব না। দেখেন ভাই ব্রাদার, এই যে নির্বাচন চলে আসছে আর মাত্র 15-16 দিন, এখনো কিন্তু আমরা একটি দলের মুখ থেকে শুনতেই পাইলাম না হ্যাঁ ভোট না না ভোট। হ্যাঁ, ওনাদের এই যে মাঠ পর্যায়ে সবাই মুখে শুনছি না না না, আবার বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার বলে না, একবার বলে হ্যাঁ। এই যে মেজর হাফিজ সাহেব, উনি কিন্তু একবার এসে বলছিল আমরা না ভোট দিব, আমরা হ্যাঁ ভোট কেন দিতে যাব। আবার এসে বলছে না আমরা হ্যাঁ দিতে এখন বাধ্য, যেহেতু আমরা ওইখানে সিগনেচার করছি। আবার দেখেন ইশরাক হোসেন, একবার বলে হ্যাঁ ভোট, একবার বলে না ভোট। কারণ কি জানেন? মেইন নেতা এখনো মুখ খোলে নাই। কিন্তু কেন খোলেন নাই? এই জুলাই গণ অভ্যুত্থানকে যদি আপনি অস্বীকার যান, তাহলে কি মনে হয় জানেন? আপনারা কাউকে খুশি করতে চাচ্ছেন। তখন সামনে চলে আসে আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদন, ওই যে 3টা ব্যাপারে নাকি হাতটাত করা হয়েছে। এটা গুজবও হইতে পারে, আবার এমনও হইতে পারে ভাই আনন্দবাজার পত্রিকার মধ্যে আমার মনে হয় ছাত্র শিবিরের কেউ ঢুইকা গেছে। হ্যাঁ, ঢুইকা যেতে পারে। আমরা শুনি না ভারতের আমাদের পত্রিকায় ঢুকে গেছে। তাহলে আমাদের দেশের কোন গুপ্ত বাহিনী কেন ওইখানে ঢুকতে পারবে না? তাহলে কেন আমাদের এই শিবিরের গুপ্ত বাহিনী ওই আনন্দবাজার পত্রিকায় ঢুকতে পারবে না? ওই আনন্দবাজার পত্রিকায় ঢুইকা আমার মনে হয় এরকম নিউজ করাইছে। এবং এখন দেখতেছেন না যে বিদেশি পত্রিকাগুলো জরিপ হইতেছে, আর ওই জরিপে আগায় যাইতেছে জামাত ইসলাম। আমার তো মনে হয় গুপ্ত বাহিনী ওইসব পত্রিকার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ ভাই, ওইসব পত্রিকায় ঢুকে গেছে, সব জায়গায় ঢুকে গেছে। হ্যাঁ, সব জায়গায় ঢুকে গেছে। এই গুপ্ত বাহিনী বাইরে হয়ে আসবে কবে জানেন? 12ই ফেব্রুয়ারিতে রাস্তায় নামবে এই গুপ্ত বাহিনী। আর এই গুপ্ত বাহিনী বাইচা আসিল কিভাবে? স্বৈরাচার শাসকের হাত থেকে ইমানের জোরে বাইচা আসিল। ওই ইমানের জোর তো এখনো আছে, আরো শক্ত হয়েছে, যেটা আমরা দেখতে পাবো 12ই ফেব্রুয়ারিতে। হ্যাঁ ভাই, সমস্ত পাহারাদার 12ই ফেব্রুয়ারিতে দেখতে পারবেন। বাংলাদেশে যেখানে যেখানে নির্বাচন হবে সেখানে সেখানে এই পাহারাদাররা পৌঁছা যাবে। কোনো চিন্তার কিছু নাই ভাই। তারপর আল্লাহকে ডাকতে হবে। হ্যাঁ ভাই, আল্লাহ যেন আমাদেরকে একটা সঠিক নির্বাচন করার তৌফিক দেয়। এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশের একটা মাইল ফলকে ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এক যুগান্তকারী ভূমিকা পালন করতে যাচ্ছে। দর্শক, বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, এরপর এখন একটা সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনের পরিবেশ নিয়ে নানান শঙ্কা, আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা।
এই সংখ্যাটা বেসিক্যালি বিএনপিকে নিয়ে, যে বিএনপি জনমত উল্টে দেয় কিনা। বিএনপি অলরেডি ভোট চুরির সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। তারা ফাইনাল ম্যাচের আগে টেস্ট ম্যাচ শুরু করে দিয়েছে। তারা বাসাবাড়িতে বসে, তাদের বিভিন্ন আস্তানায় বসে রিহার্সেল শুরু করে দিয়েছে যে বিএনপি ভোট চুরি করবে। কিন্তু না, ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী এই যুগ সন্ধিক্ষণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন এবং সেনাবাহিনীর ভূমিকাই বাংলাদেশ তার মঞ্জিলে মকসুদে পৌঁছবে। এবারের নির্বাচনটা যদি সত্যিকার অর্থেই ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়, তাহলে বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না, কারণ গণভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে। এবং সুষ্ঠু নির্বাচন এবার হলে, সুষ্ঠু নির্বাচনের যে সিলসিলা তৈরি হবে, এটা আর কোনোদিন সেই কারচুপির দিকে যাবে না। বাংলাদেশের মানুষ এটাই ধরে নেবে যে বাংলাদেশের নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন, এর কোনো বিকল্প নেই। এবং সেনাবাহিনী এটা করবে। অলরেডি কিন্তু সেনাবাহিনী অ্যাকশন শুরু করে দিয়েছে, বিরাট ঘটনা শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সেনাবাহিনী। বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে। কে বিএনপি আর কে জামাত কি, এটা দেখার টাইম নেই। যিনি অপরাধী, যেই অপরাধী, তাকে ধরতে হবে। এই নীতিমালার উপর ভিত্তি করে সেনাবাহিনীর অ্যাকশন চলছে। বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা লোকাল পর্যায়ে অপরাধী সেনাবাহিনী ধরে নিয়ে গেছে। মানে বিএনপি যাদেরকে নিয়ে ভোট চুরি পরিকল্পনা করছে, এরা গ্রেপ্তার হওয়া শুরু করেছে। এবং সামরিকভাবে ডক্টর ইউনূস আসলে যে সামওয়ান এক্সেপশনাল, ডক্টর ইউনূস রেয়ার অফ দি রেয়ারেস্ট, এখন আমরা বুঝতে শুরু করেছি। আমাদের সন্দেহ সংশয় কেটে যাচ্ছে। আমরা বিশ্বাস করি যে তিনি পারবেন, আমরা তাকে কোঅপারেট করতে চাই। দর্শক, খবর নির্বাচনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ এবং সশস্ত্র বাহিনীর সাথে ঊর্ধ্বতন অফিসারদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মত বিনিময় করেছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তাদেরকে জরুরি নির্দেশনা দিয়েছেন সতর্ক থাকতে, এবং আসলেই সতর্ক। এবং এই যে আপনি পুলিশ দেখেন, পুলিশ বা সিভিল অ্যাডমিন, এদের নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। বিশেষ করে পুলিশের তো লেজিটিমেসি তৈরি হয়নি এখনো। মানুষ তাদেরকে আস্থা রাখে না, তাদের উপর বিশ্বাস করে না। আবার পুলিশের খাসলত চেঞ্জ হয়নি, এরা এখনো ঘুষ খায়, এরা বিএনপির দালালি করে। আওয়ামী লীগ যাওয়ার পর বিএনপির উপর ভর করে এদের পুরনো রূপ, পুরনো চরিত্র এক্সারসাইজ করার চেষ্টা করে। সিভিল অ্যাডমিনের মধ্যেও ভালো মন্দ মিশে আছে, কিন্তু ভালো হচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধানকে নিয়ে বা জিয়াউল হাসান বা এরকম দু একজনকে নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, কিন্তু ওভারঅল সেনাবাহিনী এখনো জনগণের আস্থার প্রতীক। সেনাবাহিনীকে মানুষ রেসপেক্ট করে, অপরাধীরা সেনাবাহিনীকে ভয় পায়। অতএব প্রত্যেকটা ভোট কেন্দ্রে যদি একজন দুইজন সেনাবাহিনীও সশস্ত্র অবস্থায় দাঁড়াতে পারে, কোন বিএনপির পান্ডা ভোট চুরি করতে আসার সাহস পাবে না। ওদিকে জামাত তো আছেই, সিসি ক্যামেরা তো আছেই। এবং নির্বাচনের আগে যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা, বিএনপি একটা ভয়ের রাজ্যে পরিণত করবে এবং নির্বাচনে কারচুপির একটা পরিবেশ তৈরি করবে, প্রতিপক্ষকে ভয় দেখাবে, প্রচারণায় বিএনপি সন্ত্রাস করছে, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন আসবে, কিন্তু বড় কিছু করবে এটা করতে পারবে না, কারণ সেনাবাহিনী অলরেডি অ্যাকশন শুরু করে দিয়েছে। সেনাবাহিনীর নিরপেক্ষতায় আমি জানি না যে জামাত আনুষ্ঠানিকভাবে হ্যাপি কিনা, এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিকভাবে হ্যাপিনেস শো করার সময় আসেনি, কিন্তু আমার যে অবজারভেশন, সেনাবাহিনী যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে, এটা যদি এই গতিতে বাড়তে থাকে, অসাধারণ একটা পরিবেশ তৈরি হবে। তারা কোনো দলকে চেনে না, তারা চেনে অপরাধীদের। এবং ইউনূস সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করাচ্ছেন। তো এই জন্য বলা যায় যে ডক্টর ইউনূস এবং সেনাবাহিনী নড়ে চড়ে বসেছেন, ঘটনা শুরু হয়ে গেছে। বাংলাদেশ এক যুগ সন্ধিক্ষণে, এবং এই যুগ সন্ধিক্ষণে অনন্য ইতিহাস সৃষ্টি হবে। এবং এই যে সুন্দর খবর, এটা পুরোটাই জামাতের জন্য সুখবর। কারণ জামাতের এখন ভরসা হচ্ছে, যেহেতু তাদের জনপ্রিয়তা আছে, তারা সুষ্ঠু নির্বাচন হলে জিতবে, এই কারণে সুষ্ঠু নির্বাচনই তারা চাইবে। আর যাদের জনপ্রিয়তা নেই, তারাই চাইবে ফাঁক ফোকরে চুরি করতে। 1971 সালের পরে 1954 বছরে এই প্রথম গাটস নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভারতীয় কলোনাইজেশন মাইন্ডসেটের মুখোশ উন্মোচন করে সারা বিশ্বে ভারতীয় আধিপত্যবাদকে কিক আউট করার জন্য বাংলাদেশ যে ক্যাম্পেইন শুরু করেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেটা। উইজডেন, গতকালকে বলেছি, উইজডেন ক্রিকেটের বাইবেল বলা হয় যে ম্যাগাজিনকে, তারা গতকালকে আপনার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। গিলেস্পির মতো ব্যক্তি শহীদ আফ্রিদি গতকালকে শহীদ আফ্রিদি বলেছেন এটা আইসিসি নয়। জাস্ট ইমাজিন দ্যাট, একজন ক্রিকেটার উনি বলছে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। শহীদ আফ্রিদি লাইভে এই বক্তব্যটা দিয়েছে গতকালকে। বাংলাদেশ এমন কিছু শুরু করেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ভারত বিরোধিতা। আইসিসিতে ভারতের আধিপত্যবাদের সাংঘাতিক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছে। অবভিয়াসলি আপনারা জানেন যে ক্রিকেট ইজ এ ডেফিনেটলি ইজ এ গেম অফ কলোনাইজেশন, রাইট। এন্ড এই
ইংল্যান্ড থেকে মানে ব্রিটেনের কলোনি থেকে নিয়ে এসে, আপনারা জানেন তো যে ক্রিকেটের আবিষ্কার হয়েছিল শুধুমাত্র কমনওয়েলথভুক্ত দেশের জন্য, আপনারা জানেন সেটা নিশ্চয়ই। সো এটা ভারত কেড়ে নিয়ে এখন আইসিসি থেকে তাদের কিছু টাকা এবং বাণিজ্যের কারণে তারা সেটাকে ভারতীয় কলোনাইজেশন স্প্রেড এবং প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে তারা ব্যবহার করেছে। বারবার আমি এই কথাটা বলছি, এবং সেই অন্যায্য এবং সেই অন্যায় এবং মিসম্যানেজমেন্টের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ। সারা পৃথিবীতে একটাই আলোচনা, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সব জায়গাতে। দেয়ার মেনি গুড নিউজ আই উড লাইক টু শেয়ার উইথ ইউ টুডে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সেকেন্ড থিং কোনটা? সেকেন্ড থিং হলো বাংলাদেশের উপরে স্যাটিসফাইড হয়ে মার্কিন মানে ইউএস গভর্নমেন্ট, মাই কান্ট্রি বাই দ্য ওয়ে, আপনার তারা বাংলাদেশ থেকে রেসিপ্রোকাল ট্যারিফস যেটা ইম্পোজড করেছিলেন, ইট কুড বি কাট ডাউন বাই হাফ অর লেস দেন হাফ, লেডিস এন্ড জেন্টলম্যান, or more than half. That is the talking point, and I think it's the announcement coming to light pretty soon. This is a great news. অর্থাৎ কল্পনা করেন that this is one kind of message to আওয়ামী লীগ এবং যারা ভারতীয় দালালি করতেছেন বর্তমানে বাংলাদেশ, এদের জন্য। কেন আমি বলেছি এটা ভেরি সিগনিফিক্যান্ট? ওয়াই ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট ইজ দ্যাট বিকজ কল্পনা করেন আপনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, যে নির্বাচন এখন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব তাদের মতে, তারা বলা দরকার যে এই নির্বাচন কিভাবে হয়। আওয়ামী লীগ ছাড়া পানিশমেন্ট দেওয়ার কথা বাংলাদেশে, গিফট দেওয়া হচ্ছে, রিওয়ার্ড, বাংলাদেশ বিং রিওয়ার্ডেড বাই দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, particularly United States of America, ladies and gentlemen. This is something not like nice or for মানে যারা ভারতীয় দালালি করেন এবং আওয়ামী লীগের জন্য। এবং ওবায়দুল কাদের যথার্থই বলেছেন যে আমাদের জন্য আমাদের পৃথিবীটা অন্ধকার, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আওয়ামী লীগের ভবিষ্যৎ সংকটাপন্ন, নির্দ্বিধায় বলতে পারি এটা মানে আন্তর্জাতিক মানের খাটাস ওবায়দুল কাদের উনি বলেছেন, মানে 2 দিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা। সো দিস ইজ গ্রেট নিউজ। যুক্তরাষ্ট্র, আপনি দেখেন আমাদের বক্তব্যগুলোর সাথে মিল আছে কিনা, যেখানে পানিশমেন্ট দেওয়ার কথা বাংলাদেশকে। ওয়াই? বিকজ আওয়ামী লীগের মতো একটা বৃহৎ পরিসরের রাজনৈতিক দল আপনার মানে নির্বাচনে নাই, মানে বলা হচ্ছে যে এটা নির্বাচন ইনকমপ্লিট হবে। তারা সংগ্রাম করতে চাচ্ছে, প্রতিদিন তারা বিভিন্ন জায়গাতে আলোচনা করতেছে, চেষ্টা করতেছে টু রিচ আউট। ফর এক্সাম্পল, আপনার ব্রিটেনের একজন এমপি, আপনার ব্ল্যাকবার্ন, আই নো দিস জেন্টলম্যান বিকজ সিন্স আই আপনার এই যেদিন থেকে আমি ব্রিটেনে গেছিলাম, তো উনি একজন ভেটারান পলিটিশিয়ান, তার মাধ্যমে বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছে। মাইনরিটি ইস্যু নিয়ে আসছে, কোনো কাজে আসে নাই। মাইনরিটি ইস্যুটা মুক্তব্রে পড়েছে, এর ভিতরে মানে আগুনের ভিতরে অক্সিজেন দিয়ে ফেলছে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। এবং এই ক্রিকেটে আমি আসছি ওই আলোচনাতে। এবং আদানি মানে বাংলাদেশের সাথে বিদ্যুৎ চুক্তি কতটা লুটপাট এবং দুর্নীতি এবং বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গেছে, তার একটা উদাহরণ শুধুমাত্র আমি আপনাদেরকে দিই। সেটা হলো যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে আদানি এই টোটাল টার্মে 1,20,000 কোটি টাকা, 1,20,000 কোটি টাকা, 1 কোটি 2 কোটি 1,000 কোটি না, 1,20,000 কোটি টাকা, $101.2 বিলিয়ন, অর্থাৎ বেশি নিচ্ছে তারা, আন্তর্জাতিক রেটের চেয়ে বেশি নিচ্ছে। এখন কল্পনা করেন আপনি যদি ধরেন আপনার 2টা বাড়ি, এই বাড়ি, এখানে আপনার বাড়ি আর এখানে আমার বাড়ি, আমরা পাড়া প্রতিবেশী। আমি যদি আপনার গড়ে কোনো কিছু পাঠাইতে হয়, আমি ভাই হাত মেলে দিলেই তো হয়। এখানে কিন্তু আমার মানে কি পথ খরচ যেটাকে আমরা বলি, মানে ট্রান্সপোর্টেশন লাগতেছে না। আপনি বুঝেন আপনার বিষয়টা? এখানে উৎপাদন করে আমি আমার বাড়ির সামনে দোকান আছে আমার, সেখানে আমি পণ্য বিক্রি করি, তাহলে কি আমার ট্রান্সপোর্টেশন কস্ট আমার লাগবে না? এখানে লেবার কস্ট লাগবে আমার, বিকজ একজন লেবার এখান থেকে তুলে নিয়ে আমার দোকানে শুধুমাত্র দিবে। সেই জায়গায় যেখানে কম হওয়ার কথা, সেখানে ইন্টারন্যাশনাল রেটে দাম নিয়ে ওই দামটাকে আবার 2 গুণ বেশি নিয়েছে আদানি। লুটপাট তন্ত্র কাকে বলে? কত প্রকারও কি যদি দেখতে চান তাহলে আদানির সাথে বিদ্যুৎ চুক্তিটা দেখেন। কেন ইমাজিন দ্যাট? মানে এরপরেও আপনারা মাঝে মাঝে যে বলেন আওয়ামী লীগ করলেই কেটা বলতে হবে যে আমার নেত্রীকে চাই। আওয়ামী লীগ করলে আপনার কি দেশের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য বিন্দু মাত্র কোনো মানে নাই? দল আর মার্কাটা আপনাকে কি দেবে? মার্কার দল, হ্যাঁ, কিছু চাঁদাবাজ, কিছু দুর্নীতিবাজ, লুটপাটকারী, মানে দলের ক্ষমতা থাকলে তারা তো লুটপাট করবে। এর বাইরে যে অংশটা আছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ কি আওয়ামী লীগের লুটপাটের অংশ নিয়েছেন? নট এট অল। নাও 4 কোটি মানুষ নিয়েছেন, ধরে নিলাম আমি 3 কোটি নিয়েছেন, নাও টপ লেভেলে যারা খেয়েছেন তারা শুধুমাত্র নিয়েছে, তাহলে বাকি যে মানুষের অবস্থা কোথায় যাবে? হার পক্ষে ভোট দিয়ে এই লুটপাটকারী দুর্বৃত্তদের হাত থেকে, রাজনৈতিক দুর্বৃত্ত আর আমলাতান্ত্রিক দুর্বৃত্তদের কাছ থেকে আপনারা মানে মুক্ত করুন এবং ভালো মানুষকে ভোট দিন যেন দুর্নীতি। আমি আবার বলছি, বাংলাদেশে যদি দুর্নীতি 0% হয়, আমি বাংলাদেশের মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে আমার এই লাইভের ভিতরে মাধ্যমে আমি একটা ঘোষণা দিতে চাই, আপনারা সুশাসনের পক্ষে দাঁড়ান, আপনার সন্তানের জন্য দাঁড়ান। আমি আবার বলছি, দল আপনাকে আপনার সন্তানের ভবিষ্যৎ করতে পারবে না। আমি বলছি ভালো মানুষকে ভোট দিবেন। কাকে দিবেন আপনারা জানেন? সৎ, যোগ্য। আপনি দুর্নীতিগ্রস্তদের, ব্যাংক খেলাপিদের কাছ থেকে দেশটাকে মুক্ত করুন, আপনার সন্তানের ভবিষ্যৎটাকে জিম্মি করবেন। আমি প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।